গোটা বাংলাদেশ জুড়ে বেশ কিছু জায়গায় এই ধরনের স্লোগান উঠছে, ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর একেবারে হিন্দু সংখ্যালঘুদের নিধনের তখন ব্লুপ্রিন্ট রচনা চলছে। জুলাই মাসের এই আবহে যখন দেখলাম যে গোটা বাংলাদেশ কিভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, চারিদিকে চোখ রাখে একটা কঙ্কালসার চেহারা ক্রমশ বেরিয়ে আসছে। এই একটা বছরে দেশটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেখানে মানুষের মধ্যে তীব্র আর্থি হাহাকার। শেখ হাসিনাকে বিরোধিতা করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকাতে হবে, চাইলে ফের শেখ হাসিনা মন থেকে যায় যে মরে যাক। বাংলাদেশকে এখন এই ছাত্ররা যদি নতুনভাবে আবার শেপিং দেয় তাহলে নিঃসন্দেহে তারা তাদেরকে প্রতিপক্ষ ভাববে এবং এটাও ভাববে যে শেখ হাসিনা দিল্লি থেকে তাদেরকে উস্কাচ্ছে। তাদের সম্মিলিত ইচ্ছা শক্তির জোরে পাহাড়ও নড়ে ওঠে, তাই তাদের সম্মিলিত ইচ্ছা যদি সাকসেসফুল হয়ে যায় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন তাহলে নিশ্চিত রূপ নিচ্ছে। এমন একটা অবস্থা যে এই অবস্থার মধ্যে দিয়ে একদিন অল অফ এ সাডেন ইউনূস বলবেন এনাফ ইজ এনাফ, এবার আমি চললুম। বাইশে জুলাই, 23শে জুলাই বা 24শে জুলাই তখন বাংলাদেশ 2024 সাল। গোটা বাংলাদেশ জুড়ে বেশ কিছু জায়গায় এই ধরনের স্লোগান উঠছে, ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। স্লোগানে মুখরিত হচ্ছে তীব্র ভারত বিদ্বেষে, প্রতি মুহূর্তে ইন্ধন যোগানো হচ্ছে। জামাত শিবিরের লোকজন, তার সাথে সমন্বয়কদের উস্কানিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রী তারা মিছিল করছেন, চারিদিকে হচ্ছে ব্যারিকেড। পুলিশের তখনও পর্যন্ত মনোবল অটুট রয়েছে। ওইদিকে শেখ হাসিনা তখন বলেই চলেছেন যে আহত নিহত ছাত্রছাত্রীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নেবে, সেরা চিকিৎসক দিয়ে যে চিকিৎসা করাবেন সরকার। কিন্তু তাতে কি, ডিজাইন তো তখন অন্যরকম। যে ডিজাইনের কথা 2023 সালের ডিসেম্বর মাসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক আগেই ঘোষণা দিয়েছিল, তখন অনেকে আমল দেননি যে শেখ হাসিনা যদি আবারও ফিরে আসেন বাংলাদেশে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ বসে থাকবে না। এই সম্ভাবনার ইঙ্গিতটা দিয়েছেন 2023 সালের ডিসেম্বর। মাঝে মধ্যে ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ছে সেই বাংলাদেশে সেই ঘটনা প্রবাহ, আর ঠিক হলেও তাই। প্রথম দিকে হকচকিত সকলেই। শেখ হাসিনার সম্পর্কে যারা বাংলাদেশে নিযুক্ত অনেক সাংবাদিক রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তাদের সাথে তখন ক্রমাগত যোগাযোগ হচ্ছে যে কি হতে চলেছে। কোথাও মনের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠিক বিষয়টা সুবিধার মনে হচ্ছে না, যেরকম জনস্রোত দেখা যাচ্ছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নয়, ভারত বিদ্বেষী স্লোগানগুলো এত তীব্র মাত্রায় হচ্ছে, তাতে একটা বোঝা যাচ্ছিল এটা বাংলাদেশে একটা ইন্ধন কাজ করছে। এবং শুরু থেকেই রাশিয়ার সেই পররাষ্ট্র দপ্তরের সে মন্তব্যটা কানে বাজছিল, ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ সলতে পাকানো হচ্ছে শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর একেবারে হিন্দু সংখ্যালঘুদের নিধনের তখন ব্লুপ্রিন্ট রচনা চলছে। কিন্তু ভেতর থেকে তো বাংলাদেশ ক্রমশ খোকলা হয়ে যাচ্ছে। সেটা কতজনই বা টের পেয়েছিলেন সেদিন। মানুষ তখন ভেবেছিলেন যে সত্যিই তো তাই, 15 বছরের একটানা শাসন, যে শাসন একটা নিয়মতান্ত্রিকতায় পরিণত হয়েছিল। উন্নয়ন হচ্ছে ঠিক কথা, মানুষের মধ্যে একটা বৃদ্ধি হচ্ছে ঠিক কথা, কিন্তু একজন বা একটি দলের শুধু গুণগান। এই
রকম রাজনীতি দীর্ঘদিন চলতে থাকলে মানুষের মধ্যে একটা উদ্দীপনা শক্তি কমে আসে, এবং সেই উদ্দীপনা শক্তি যখন কমে আসে, যে বিরুদ্ধ শক্তি, সেটা যদি উগ্র দক্ষিণপন্থী শক্তি হয়, তাদের যখন রাস্তায় দাপাদাপি বাড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে একটা সহানুভূতি তৈরি হয়। সত্যিই তো, এরা তো আমার দেশের নাগরিক, এরা যখন বলছে পাশে এসে দাঁড়ানো যাক। কেউ কেউ দূর থেকে অবজার্ভ করছিলেন, ভাবছিলেন যে কি পদক্ষেপ নেন শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তখন মোচে তা দিয়ে মুচকি হাসি হাসছেন যে শেষ খেলাটা তারা খেলবেন, খেলেওছেনও তাই। একেবারে যেখানে শেখ হাসিনা হয়তো চেয়েছিলেন যে অন্তত সেনাবাহিনী পাশে থেকে এই জনতাকে বিশৃঙ্খল বা ছত্রভঙ্গ করার মতো অনেক উপকরণ থাকে, কিন্তু সেই উপকরণকে ব্যবহার না করে তার আগেই বিভিন্নভাবে গোলাগুলি চলল, এবং তার জন্যে অনেক ছাত্র নিহত হলো। সেই নিহত ছাত্রদের শবকে বা লাশকে সামনে রেখে যে লাশের রাজনীতি এবং গনগনে উত্তাপে যে তা দেওয়া হলো, তা বাংলাদেশের মানুষ এখন নিঃসন্দেহে বুঝতে পারছেন। কেন, তাদের কাছে তো ক্রোনোলজিটা পরিষ্কার, ক্রোনোলজি পরিষ্কার আমাদের কাছেও। তাই জুলাই মাসের এই আবহে যখন দেখলাম যে গোটা বাংলাদেশ কিভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, চারিদিকে চোখ লাগে একটা কঙ্কালসার চেহারা ক্রমশ বেরিয়ে আসছে, এই একটা বছরে দেশটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেখানে মানুষের মধ্যে তীব্র আর্থি হাহাকার। এলিফেস্টন স্কুলে যখন এই প্লেনটি গিয়ে ক্র্যাশ করল, কেউ কেউ বলছেন এটি অন্তর্ঘাত, সরাসরিভাবে এটি একটি অন্তর্ঘাত, এবং যারা অন্তর্ঘাতে বিশ্বাস করেন সেই মধ্যে যেমন শাসক শিবিরও আছেন, তারা বলছেন এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে যথারীতি, এটা পাকিস্তান থেকে এই কালচারটা একেবারে সরাসরি, ভাইরাসটা বাংলাদেশে এখন হওয়ার মধ্যে দিয়ে সেই ভাইরাসটা ঘুরছে, মানে অজান্তে ইশারায় সব কিছুতে তারা যেমন কে দেখতে পাচ্ছে, ঠিক পাকিস্তানে এই ঘটনা বিগত 30-40 বছর ধরে পাকিস্তানের শাসকরা সেই দেশের মানুষকে এরকমই বুঝিয়ে আসে। যা কিছু ঘটনা ঘটে, চরম দুর্নীতিগ্রস্ত একটি দেশ পাকিস্তান বা বাংলাদেশ, যে দুর্নীতির কারণে মাঝে মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা ভারতের সাজিশ বা ষড়যন্ত্র দেখে। এক্ষেত্রেও তাই দেখছেন, এটি ষড়যন্ত্র করা হয়েছে, দিল্লিতে বসে নাকি শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এই ষড়যন্ত্র করেছে। এটা কেউ কেউ ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন, কেউ কেউ তাদের যারা পেটোয়া যে সমস্ত ইউটিউবাররা রয়েছেন তারা এগুলোকে প্রচার করছেন সরাসরি বলে। আবার আরেকটা অংশ মনে করেন এটি দুর্ঘটনার থিওরিটা যারা বিশ্বাস করেন তাদের কেউ কেউ এরকম হতেই পারে, অতীতেও তো হয়েছে। তার কারণ পুরনো এই ধরনের ফাইটার জেট, যে ফাইটার জেট নীল আকাশের উপর দিয়ে উড়ে যাবার সময় অনেকে সেই জেট যখন লক্ষ্য করেন, বা তরুণ প্রজন্মের বা একদম যারা শিশু, তাদের তো সকলেরই ভালো লাগে যখন একটা ফাইটার জেট বা একটা প্লেন যখন উড়ে যায়, বা অনেকে স্বপ্ন দেখেন যে পাইলট হবেন, কিন্তু তারা তখনও অনেকে বুঝতে পারেন না যে এই ধরনের ব্যবস্থার মধ্যে পাইলট হওয়াই হোক বা কোনো রকমভাবে ছাত্রদের জন্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করাই হোক, সমস্ত কিছুর মধ্যে যেন একটা কোথাও যদি আর কিন্তু থাকে। তার কারণ ব্যবস্থাপনার মধ্যে রয়ে গেছে ভূত, শস্যের মধ্যে ভূত থাকার মতো, এবং প্রকিউরমেন্টের দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট নাকি বরাদ্দ হয়েছে বাংলাদেশে প্রতিরক্ষা খাতে, কিন্তু সেগুলো ব্যয় হয়নি। অনেকেই বলবেন এই সরকারকে দোষ দিয়ে লাভ কি, এটা তো মাত্র 1 বছর তার সবে অস্তিত্ব রয়েছে, তার আগে 15টা বছরে কি এই বিষয়ে দেখা হয়েছে? নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই বিষয়টাকে আপনারা মাথায় রাখেন তাহলে নিশ্চয়ই এত তাড়াতাড়ি যদি এই লজিক আসে, তাহলে সেই লজিকটাকে যদি আপনারা বিশ্বাসী করেন, তাহলে কেন বলছেন যে দিল্লিতে বসে শেখ হাসিনা বা ভারতীয় গোয়েন্দা সংস্থা মিলেই অন্তর্ঘাত করেছে? আসলে এই একটা বছরে কোনো রকম আপনারা তো সংস্কার করতে চেয়েছিলেন, সংস্কারের রিপোর্ট আপনারা কি দিয়েছেন জনগণের কাছে? যে প্রতিরক্ষা ব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আধুনিকীকরণের জন্য পর্যাপ্ত সরঞ্জাম, পর্যাপ্ত কিছু দরকার,
দেশবাসীকে জানিয়েছেন, শুধু বলছেন সংস্কার চলছে, সংস্কার হবে, সংস্কার চলছে, সংস্কার হবে, এবং হচ্ছে বিভিন্ন রিপোর্ট জমা পড়ছে, সেই রিপোর্ট নিয়ে আবার ঐক্যমত্য কমিশন, কমিশনের পর কমিশন, এক কমিশনের মাথায় আরেক কমিশন, উপরে বসে রয়েছেন সর্বোচ্চ কমিশন। হ্যাঁ, সবাই বলেন উনি কমিশনে এক্সপার্ট আর কি। বাংলাদেশে একটা এরকম মঞ্চ আছে, ইনকিলাব মঞ্চ। ওখানে একটা নেতা একটা আসে, ফাজিল টাইপের একটা নেতা আছে, কথা বলতে বলতে একেবারে ঝুঁকে পড়ে, তারপর এরকম টান মারে ধরুকে ছিলার মতো, জানি না ও কি খায় দেয়। ও কোনো কিছু ঘটনা ঘটলে আগাম হুমকি দেয়। এই যে কিছুদিন আগে যখন সেনাবাহিনী বুটের তলায় পিষে গোপালগঞ্জকে অশান্ত করে তুলছে, সেই গোপালগঞ্জে যে পরিস্থিতি সেনাবাহিনী তৈরি করেছে, বলছে অবরুদ্ধ গোপালগঞ্জকে মুক্ত করতে নাকি ওদের দল বলে ইনকিলাবি মঞ্চ যাবে। এখন আবার এরা আবার বক্তব্য রাখছে, এরাই সবচেয়ে বেশি পরিস্থিতিটাকে ফোমেন্ট তৈরি করছে। তারা বলছে যে বাংলাদেশের নাকি বিমান অস্ত্র ক্রয় ভারতের অনুমতি ছাড়া নাকি কিছু নাকি হতো না, হয় না। অর্থাৎ শেখ হাসিনাকে বিরোধিতা করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকাতে হবে, চাইলে শেখ হাসিনা মন থেকে যায় যে মরে যাক, এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। তাই যাবতীয় দুষ্কর্মের ভার তাদের উপর চাপিয়ে দিয়ে একদিকে যখন এক জ্বলন্ত পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্ররা যেভাবে পথে নেমেছে, স্কুলের ছাত্ররা, এবং তাদের যেভাবে সেনাবাহিনী এবং পুলিশ যেভাবে পিটছে এবং কোথাও কোথাও গুলিগোলা পর্যন্ত চলছে, তারা কি জানতে চাইছে কতজন সত্যিকারে মারা গেছে, কি অবস্থায় তারা রয়েছে। প্রকৃত তথ্য সরকার যেন জানাক, এবং এই প্রকৃত তথ্য সরকার আড়াল করছে, এই কথা বলতে গিয়ে বিদ্রোহ এমন একটা জায়গায় গিয়ে যাচ্ছে, তাদের অভিভাবকরাও তাদের সাথে যুক্ত হবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশকে এখন এই ছাত্ররা যদি নতুনভাবে আবার শেপিং দেয়, তাহলে নিঃসন্দেহে তারা তাদেরকে প্রতিপক্ষ ভাববে, এবং এটাও ভাববে যে শেখ হাসিনা দিল্লি থেকে তাদেরকে উস্কাচ্ছে। ভাবতে তো কোনো অসুবিধা নেই। আর তার সাথে রয়েছে একদম চূড়ান্ত, একদম দলবাজি করা, চাঁদাবাজি করা বিএনপি এবং হচ্ছে জামাত। এরা একে অপরের সাথে কখনো হাত ধরাধরি করছে, কখনো বলছে ও বোধহয় একটু এগিয়ে যাচ্ছে, ও বোধহয় হচ্ছে গোপনভাবে হচ্ছে ইউনূসকে প্রভাবিত করছে, বা কোথায় ভারতের দিকে বক্তব্য রাখছে। এই নিয়ে জামাতের হচ্ছে পর্যবেক্ষণ টিম, তারা সারাদিন ধরে হচ্ছে এইসবগুলোকে নিয়ে খোঁজ করছে। মানুষের চিন্তা করার সময়টা তাদের কোথায়? যেখানে একটা এত বড় ডিজাস্টার হলো, আমি আগের ভিডিওতে বলেছি, ভারত যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে, এই ধরনের জটিল একটা পরিস্থিতিতে সবচেয়ে আগে কোথা থেকে আমি সাহায্য সহায়তাটা পেতে পারি সেটা অ্যাভেল করাটাই হচ্ছে যে কোনো সুস্থমতি কোনো প্রশাসনের কাজ। কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ আছে বাংলাদেশ সরকারের? তারা এই নিয়ে করছে ভারত থেকে কেন সহযোগিতা নেব, ভারত তো মনে হচ্ছে এত বেশি আগ বাড়িয়ে বলছে তারাই এই ঘটনা ঘটিয়েছে কি না সেটা আগে দেখতে হবে। আর এইদিকে যন্ত্রণায়, ব্যথায়, জ্বলুনিতে পোড়া এই অবস্থায় এই শিশুরা হচ্ছে কাতরাচ্ছে হাসপাতালে। সাকওয়াত সাহেব, যিনি হচ্ছেন শ্রম দপ্তরের উপদেষ্টা, তিনি তো আবার বলে দিয়েছেন পরিস্থিতি বেগতিক। তিনি মনের কথা যে বলবেন যে এই পরিস্থিতিতে ভারত যদি সহযোগিতা করতে চাইছে, যখন তো চিঠি দিয়ে জানিয়েছে, তখন সেই সহযোগিতা নেওয়া উচিত। কিন্তু সাকওয়াত সাহেব সেটা বলে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে তারও ভয়, যদি উপদেষ্টারা তাকে আবার লাঞ্ছিত করেন এবং হচ্ছে হাসনাত বাহিনী বা বিভিন্ন ধরনের এই যে সমস্ত মবস্টার, গ্যাংস্টার যা এক হয়েছে, হ্যাঁ, মবস্টার, গ্যাংস্টার সব এক হয়ে গেছে। তারা হচ্ছে কোথায় কে কী করছে, প্রতিবাদী শিক্ষকদের উপর গিয়ে হামলে পড়ছে, ছাত্রদের উপর গিয়ে হামলে পড়ছে। এই বাংলাদেশ এখন এক বাকরুদ্ধ অবস্থায় রয়েছে, বলতে পারছে না, ডুকরে ডুকরে কাঁদছে বিভিন্ন অভিভাবকরা যে কি অবস্থায় ছিল, কি অবস্থায় রয়েছে। বরঞ্চ কিছু ছাত্র তারা গলার শিরা ফুলিয়ে জোর গলায় তারা বলছে শেখ হাসিনাকে ফেরত আনবে, দরকার পড়লে তারা চাঁদা তুলে ফেরত নিয়ে আসবে, নিয়ে এসে তারা বসাবে। এই জনতার স্পিরিটের সামনে কীরকম হেনস্থা হতে হবে এটা তো খুব স্বাভাবিক। হেনস্থার শিকার হয়েছেন আসিফ নজরুল। মিথ্যে কথা বলে বলে, ভণ্ডামি করতে করতে আসিফ নজরুল এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটা বাংলাদেশের মানুষের কাছে তিনি গণশত্রুতে রূপান্তরিত হয়েছেন। আমি এই কথাটা বলছি না, বলছে হচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন মানুষের বয়ান,
তাকে এই কথাটা বলছে। আমি শুধু সেই কথাটাই বলবো যে আপনি একজন অধ্যাপক হিসাবে আপনি ক্রমাগত ভারত বিদ্বেষী উস্কানি দিয়েছেন। কি অবস্থার মধ্যে গিয়ে পড়েছে সার্জিস আলম, সেই যে ট্যাঙ্কের ভেতর দিয়ে গোপালগঞ্জ থেকে তার পলায়ন, বা হাসনাত আবদুল্লাহ তার তর্জন গর্জন ওই ট্যাঙ্কের ভেতরে, ওই মধ্যে যে একেবারে সেই তর্জন গর্জন যে একেবারে বেলুনের মতো চুপসে ফুটো হয়ে গিয়ে সেই যে হাওয়া বেরিয়ে গেছে, সেই হাওয়া কিন্তু এখনও তিনি কিন্তু ওই পাম দিয়ে ভরতে পারেননি। তার মধ্যে ঘটে গেল এত বড় ঘটনা, যে ঘটনাকে নিয়ে অন্তর্তদন্ত করা মানে নিঃসন্দেহে চলছে। একদিকে পক্ষের ইউটিউবার যারা রয়েছেন ইউনূসের পক্ষে, তারা বলছেন তারা তো একেবারে অন্তর্ঘাত থিওরি, কিন্তু কিনবেন কিভাবে? যেই কেনার কথা আসবে বা কোয়ালিটি কন্ট্রোলের কথা আসবে, কোথাও কি সেট করা রয়েছে আমেরিকার সাথে? তার কারণ ওই যে 2023 সালের কথা বললাম, যে শেখ হাসিনা ফেললে আমেরিকা ছাড়বে না, ডোনাল্ড লু, পিটার হাস সেদিন থেকেই রয়েছে। অনেক কিছুতে ইনভেস্ট করতে হচ্ছে, শ্রম সময়, সেটাকে তো সুদে আসলে পূরণ করতে চাইবে। আর যেখানে দিতে রাজি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই রকম ল্যাজে গোবরে একটা ব্যক্তিকে যে ঠিকমতো কোনো দিকই সামলাতে পারছে না, তার কথা শুনবে কেন আমেরিকা? ফলে এক তীব্র টানাপোড়েন চলছে, যে সময়টায় যাচ্ছে মানুষের ভেতরে যন্ত্রণা, অশান্তি দিনের দিন বাড়ছে। তাই এমতো অবস্থায় এমন একটা পরিস্থিতির জন্যে এখন অপেক্ষা করছে বাংলাদেশবাসী যে শেখ হাসিনা কবে ফিরবেন। তাদের সম্মিলিত ইচ্ছা শক্তির জোরে পাহাড়ও নড়ে ওঠে। তাই তাদের সম্মিলিত ইচ্ছা যদি সাকসেসফুল হয়ে যায়, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন তাহলে নিশ্চিত রূপ নিচ্ছে। তার কারণ পরিকল্পনা তো রয়েছেই, তিনি আসবেন, নিজে ইঙ্গিত দিয়েছেন যখন, তাকে তো ফিরতেই হবে, তিনি ফিরবেনও। এবং ওয়াকারে তিনি তার পাশে থাকুন বা না থাকুন, তিনি সঙ্গে সঙ্গে আবার শিবির বদলে ফেলবেন। বাংলাদেশের সেনাবাহিনী এই ধরনের কাজ করতে অভ্যস্ত, কেন যুদ্ধ করার তো অভিজ্ঞতা তাদের নেই। তারা বিভিন্ন দেশে শান্তি স্থাপন করেন, নিজের দেশে হচ্ছে মানুষের উপর বুটের তলায় পিষে দেন বা গুলি চালিয়ে দেন। এইরকমই তো তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখছে তাদের কাজকর্ম। তাই এমন একটা অবস্থা, যে এই অবস্থার মধ্যে দিয়ে একদিন অল অফ এ সাডেন ইউনূস বলবেন এনাফ ইজ এনাফ, এবার আমি চললুম। কিন্তু তাকে কে আশ্রয় দেবে, এটাও একটা বড় প্রশ্ন। তবে ভারত প্রস্তুত, বাংলাদেশের ভালো যাতে হয়, বাংলাদেশ যাতে সত্যিকারের একটা উন্নত দেশে পরিণত হয়, তাহলে ভারতেরও লাভ আছে। প্রতিবেশী যদি শক্তিশালী হয়, উন্নত হয়, তাহলে একটি শক্তিশালী দেশ স্বস্তি বোধ করে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা দুর্ভাগা দেশ, তখনও দেশটা তো একই ছিল। তিনি লিখেছিলেন, পশ্চাতে রাখিছ যারে সে তোমায় টানিছে পশ্চাতে, অজ্ঞানের অন্ধকারে রাখিছ যারে সম্মুখে দাঁড়ায় থেকে, তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। শেখ হাসিনা এটা বুঝতে পারছেন। দিল্লিতে সবুজ গালিচায় তিনি যখন পদচারণা করছেন, মুহূর্তের মধ্যে এই শ্রাবণ মাস হঠাৎ হচ্ছে বাজ পড়ছে, এরকম বিদ্যুৎ ঝলকের মতো তার মাথায় মনে পড়ে যাচ্ছে 32 ধানমন্ডিটা রক্ষা করা গেল না হচ্ছে বহু মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো, এই রাজাকার হানাদার বাহিনীগুলো সব ধ্বংস করে দিল। তিনি দুঃখ পাচ্ছেন, কোথাও হয়তো মনে করছেন যে সেই সিদ্ধান্তগুলো, যে পশ্চাতে রাখিছ যারে সে তোমায় পশ্চাতে টানিছে। তিনি তো চেয়েছিলেন যে এই শিবিরের ছেলেগুলো যদি বিশ্ববিদ্যালয়ে আসে, পড়ার সুযোগ পায়, তারা হয়তো সবার সাথে মিলেমিশে মানে একটা নতুন একটা দেশ বা একটা জাতি তৈরি হবে। কোথায় কি, তারা তো এই সময় গত বছরের স্লোগান দিয়েছিল, ভারত যাদের মামা বাড়ি, দেশ বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা হবে আফগান। এই তো পরম্পরা। এই পরম্পরার মধ্যে দিয়ে দেশবাসী কেউ চেয়েছেন তার সন্তানেরা একটু ভালো করে পড়াশোনা করুক, একটু ভালো করে এগোক, একটা দেশকে শক্তিশালী করুক, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুক, এবং প্রতিবেশীর সাথে কীরকম সহাবস্থানের নীতি হয়, যেখানে নিজেদের ব্যক্তিত্বকে রেখেও মানুষের সাথে কিভাবে মেশা যায় বা তাদের সেই জনগণের মধ্যে একাত্মতা অনুভব করা যায়, সেই সমস্তগুলো তারা শিখবে। কিন্তু না, সেখানে হচ্ছে
একেবারে হচ্ছে মান্ধাতা আমলের একটি প্লেন উঠতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে জনবহুল এলাকায় গিয়ে আছড়ে পড়লো বা আছড়ে ফেলা হলো। এই দুটো সত্যির কোনটা আসল সত্যি সেটা নিঃসন্দেহে একদিন না একদিন জানা যাবে। তার কোনো সত্যই চেপে রাখা যায় না। সত্য যার সঙ্গে থাকে, সত্যকে নিয়ে যে এগিয়ে যায়, ঈশ্বর তার পাশেই থাকেন। তাই আগামী দিনে যে আজকের বাংলাদেশের যে তরুণ সমাজ, যে ছাত্র সমাজ, কৈশোরের সময় দাঁড়িয়েই যারা হচ্ছে মুষ্টিবদ্ধ হাত নিয়ে যারা রাজপথে নেমেছেন, যারা সত্যিকারের জাস্টিস চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান মুখরিত হচ্ছে আজ বাংলাদেশ বিভিন্ন রাস্তায় রাস্তায়, বিশেষভাবে ঢাকা শহরে। সত্য তাদের পাশে রয়েছে, তাই ঈশ্বরও তাদের পাশেই থাকবেন। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।